দেখুন, হোটেল রেস্টুরেন্টে রেট চার্টের কথা আমরা সকলেই জানি। দুর্নীতিতেও যে রেট চার্ট হয় এটা প্রথম সামনে এসেছিল পুরসভায় নিয়োগ দুর্নীতিতে ইডির তদন্ত চলাকালীন। আর এবার পাসপোর্ট জালিয়াতিতেও রেট চার্ট। একেবারে বারাসাত থেকে যাকে গ্রেফতার করেছে পুলিশ রীতিমতন দরদাম বেঁধে ফিক্সড রেট করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জালিয়াতি চক্র চালাতে বলে পুলিশ সূত্রের খবর এই জালিয়াতি চক্র বারাসাতে বসে নিজের মুহুরি পরিচয় দিয়ে সমীর দাস চালিয়ে গিয়েছে। একেবারে ফিক্সড রেট, কোনো দরদাম সেখানে নট অ্যালাউড। এরই পাশাপাশি আপনাদের দেখাবো গতকাল বিএসএফ বিজেপি সংঘাতের পর মালদা সীমান্তে কাঁটাতার দেওয়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, এবং আপনাদের বিশেষ গুরুত্ব নিয়ে দেখাবো যে মোহাম্মদ ইউনূসের ভারত বিদ্বেষ কোন জায়গায় গেলে ভারতের নিরীহ মৎস্যজীবীদের ওপর এইরকম অমানবিক পাশবিক অত্যাচার করতে পারে সেই দেশের নৌসেনা। কিন্তু শুরুতে বিষয়, বুট দিয়ে গলা চেপে ধরেছিল ইউনূসের ভারত বিদ্বেষে রেহাই নেই মৎস্যজীবীদেরও। এক এক করে তারা ফিরে আসার পর মুখ খুলতে শুরু করেছেন। এই আলোচনায় আপনাদের পরপর দেখাবো, গা শিউরে উঠবে। কাঁটাতারে কাঁটা বিজিবি, সংঘাতের পর মালদা সীমান্তে ফেন্সিং বিএসএফ এর। গতকাল যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে ভারতীয় ভূখণ্ডকে বিতর্কিত দাবি করে কাঁটাতারে বাধা দিয়েছিল বিজিবি। আজকে কিন্তু বিএসএফ সেখানটা কাঁটাতার দিয়ে ঘিরতে শুরু করেছে। মুহুরি পরিচয়ে রেড চার্ট বানিয়ে পাসপোর্ট জালিয়াতি। বারাসাত থেকে ধৃত 3,000 থেকে 15,000 টাকার মধ্যে এই জাল পাসপোর্ট থেকে শুরু করে আধার, এমনকি প্যান কার্ড পর্যন্ত সঙ্গে সঙ্গে পাওয়া যেত এই সমীর দাসের মাধ্যমে। কিভাবে চলতো দিনের পর দিন। এপারে পুলিশের কড়াকড়ি, বাংলাদেশে ফিরতে গিয়ে কোচবিহারে পাকড়াও 6 জন অনুপ্রবেশকারী। এই 6 জন অনুপ্রবেশকারীর মধ্যে একজন ভারতীয় দালালও রয়েছে যাকে আটক করেছে পুলিশ। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে নিরীহ মৎস্যজীবী, যে আলোচনায় এই বিষয়টা শুরুতেই আমরা রাখতে চেয়েছি, তার কারণ এই মৎস্যজীবীদের ওপর কিভাবে অত্যাচার করেছে বাংলাদেশের নৌসেনা সেইটা এবার আপনাদের সামনে রাখবো। চোরাচালানকারী অনুপ্রবেশকারীদের আড়াল হিন্দু মৎস্যজীবীদের করা হচ্ছে মার, অর্থাৎ একদিকে চোরাচালানকারীদের ছেড়ে দেওয়া হচ্ছে, খেয়াল করতে মাথায় রাখবেন যে জঙ্গিদের পর্যন্ত ছেড়ে দিয়েছে যে দেশের অন্তর্বর্তী সরকার, সেখানে হিন্দু নিরীহ মৎস্যজীবীদের এইভাবে মারধর করা হচ্ছে। এই যিনি আক্রান্ত হয়েছেন, এমনকি বেঁধে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ, পিছমোড়া করে বেঁধে রেখে পেটানো হয়েছে তাদের। মুখে কাপড় গুঁজে, গলায় বুট, একেবারে পা দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন নৌসেনার যারা সেখানে ছিলেন বাংলাদেশের। এই রকম অত্যাচার করা হয়েছে, লাঠি দিয়ে পেটানো হয়েছে, নিরীহ মৎস্যজীবীদের মাথায় বন্দুক ঠেকিয়ে অত্যাচার চালিয়েছে বাংলাদেশের নৌসেনা। এমনকি ভাবতে পারেন জল চাওয়া হয়েছে, বলা হয়েছে ভারতীয় বলে তাদের জল দেওয়া হবে না। এই রকম অত্যাচার করেছে বাংলাদেশের নৌসেনা। আমরা এখান থেকে যেয়ে আমরা বর্ডার পাস করেছিলাম, তারপরে আমাদেরকে নৌবাহিনী ধরার পরে আমাদেরকে মারধর করেছে। ওরা কিছু বলেনি, আমাদেরকে ধরে নিয়েছে, তারপরে মারধর করে প্রচুর। মারধর করার পরে ওদের লঞ্চে তুলে নিয়েছে 13 জনকে, আর 2 জনকে আমাদের বোর্ডে রেখেছে। ওদের পিছনে চালিয়ে নিয়ে গেছে। তারপরে আমাদের বয়স্ক লোক তো কাউকে মানিনি, সবাইকে ধরে মেরেছে। এরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর লোক, প্রচুর মারা মেরেছে সবাইকে। এবার কেউ অনেকে রক্ত জমে গেছিলো, তারপর ওখানটায় নিয়ে গেছে, ওখানটায় জেল গেটে নিয়ে একজন মারা গেছে। আবার আমরা 2 মাস 16 দিন ছিলাম বাংলাদেশ জেলে। আমাদের কোস্টগার্ড নৌবাহিনী আমাদের ট্রলারকে ধরছে রাতে 3:30 বাজে, ধরি আমাদের ট্রলার ডুবাই দেন লাগা ছিল। তখন এখন লেফটিন ভাঙি পড়ে গেছে, 5 জন লোক সাগরে পড়ে গেছে, 4 জন ফাঁসি আর 1 জন ফাইনি। তারপর আমাদের নৌবাহিনী তুলি ট্রলারে জাহাজের উপরে তুলি আমাদের মারপিট আরম্ভ করছে সবাইকে। আচ্ছা, এরকম মারধর কি আগে যখন ধরা পড়ে করেছে কোনদিন শুনেছেন যে বাংলাদেশে ধরা পড়লে মারধর করেছে এরকম? না, এগুলা শুনিনি আগে, এখন করতেছে। আচ্ছা, তো কোথায় মানে হয় না কি দিয়ে মারধর করেছে? আবার হ্যাঁ খেয়েছি, মানে কাঠের লাড়ি দিয়ে মেরেছে। মা যায় ফিডে, এখন ডাক্তারখানায় যাবো, চলে এসেছি এখানে। তারপরে আমাকে কি করেছে, সাড়ে নিয়ে এসে বলে তুই সাড়ে আস না, আরে শুট করে দেবো। হ্যাঁ, উপরে ফাঁকা আওয়াজ করে, গুলি করে। তারপর আমি ভয়ে বলি তাহলে তো আমাদেরকেও মেরে দেব। আমার যখন লোক পড়ে গেছে, এত বড় ক্ষতি হয়ে গেছে, তারপরে কি করলাম, ওর সাড়ে যাওয়ার পরে লোক তুলতে আবার এক ধাক্কা মারা আমার বোট বাড়াই ডুবে দেওয়ার জন্য, ডুবাতে পারেনি। হ্যাঁ, ট্রলার। তারপর ওখান থেকে বোটে তুলে নিয়ে হাত পা বেঁধে ফেলে, চোখ বেঁধে ফেলে। হ্যাঁ, তোলার পরে দিই ওদের শিবের ভিতরে, তোলার পরে দিই। তারপরে যাই টর্চার আরম্ভ করে, মারতে আমার এগুলা ফাটিয়ে ফেলে,
কোমর টোমর ফাটিয়ে ফেলে, গালে দিয়ে বেলাট বেরিয়ে যায়, তখন আমি পড়ে যাই বুট দিয়ে, এখানে চোটে রেখেছে, এখানে বুকে লাথি মারছে বুট দিয়ে, তোলার পরে তারপরে যাই আমার ছেলে একটু চোখ ফাঁকা ছিল, তখন ছেলে বলে আমার মাথার সঙ্গে এভাবে ফিটাচ্ছে যে আমার বাবা মরে যাবে, বাবার তো প্রচুর বুকে ব্যথা, আমার ওষুধে ছিল, বলে স্যার আমি মরে যাবে, কিন্তু আমার বাবা কিন্তু মরে যাবে, আমার বাবার কিন্তু হার্টের প্রবলেম। আমার স্বামী কল্পনা করুন, মানে বাংলাদেশে মানবাধিকার বস্তুটা কেন বারে বারে আমরা বলি যে কার্যত সোনার পাথর বাটি, মানে সীমান্ত পেরিয়ে। আমি বলছি রাজস্বীর কাছে আমি শুরুতে এই কারণে আসতে চাইবো, এই ধরনের ঘটনা রাজস্বী প্রথমবার ঘটছে এমনটা নয়। দুই দেশের মৎস্যজীবীরাই কার্যত মাঝে মধ্যেই ভুল করে তারা সীমানা পেরিয়ে তারা কখনো ভারতের সীমান্তে চলে আসেন, কখনো ভারতের মৎস্যজীবীরা বাংলাদেশের সীমান্তে চলে যান। কিন্তু কি ব্যবহার করা হয়েছে এটা শুনলেন আপনারা, যারা বলতে পারছেন যে কি ধরনের অত্যাচার করা হয়েছে। আমি এইখানে রাজস্বীর কাছে আসার আগে একবার দেখাতে চাইবো আরেকজন যিনি কথা বলতে পারেন না, বাকশক্তিহীন, তিনি দেখাচ্ছেন যে তার গায়ের কালশিটেগুলো কীরকম কীরকম মারধর তার উপর করা হয়েছে, কীরকম অত্যাচার তার উপর চলেছে। বাকশক্তিহীন, খেয়াল রাখবেন কি দেখাচ্ছেন, দেখুন একবার। হাত বেঁধেছিল কিভাবে? রাজস্বী এরপর বলার কি থাকে? আমি বলছি এতদিন পর্যন্ত আমরা যে ছবি দেখে এসেছি যে মৌলবাদীরা হিন্দুদের ওপর কখনো হিন্দুদের বাড়িতে ঢুকে খুনের ঘটনা পর্যন্ত ঘটিয়েছে, মন্দিরে ভাঙচুর থেকে শুরু করে হিন্দুদের ওপর লাগামহীন অত্যাচার চালিয়ে গিয়েছে। আমি বলছি বাংলাদেশের নৌসেনা যদি এই অত্যাচার চালাচ্ছে, তার মানে এটা তো হচ্ছে গভর্নমেন্ট করছে। বাংলাদেশের সরকার শুধুমাত্র কি এরা হিন্দু বলে এবং ভারতীয় বলে এই অত্যাচার সম্মুখীন হতে হয়েছে তাদের? দেখুন, আর্মির প্রাক্তন লোকেরা, বাংলাদেশ আর্মির প্রাক্তন লোকেরা যেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলছে যে আমরা 4 দিনে কলকাতা দখল নেব, আমরা 7 সিস্টার্সকে কেটে বাদ দিয়ে দেব, বাংলাদেশ সরকার ইউনিসের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সে মুক্তিযুদ্ধের নিয়ে সে টুইট করছে সোশ্যাল মিডিয়ায়, দিয়ে সেখানে বলছে বৃহত্তর নবাবী বাংলা তারা তৈরি করবে এবং বাংলা স্থানের যে তাদের যেটা ড্রিম ছিল, অর্থাৎ ভাগীরথীর এন্টায়ার ভাগীরথীর পূর্বকূল, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এগুলি বনগা, বালুরঘাট, এগুলি জোর করে রানী জ্যোতির্ময়ী, বিপ্লবী শিবেন্দু শেখর রায়, আমাদের আজকের তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাবা, স্বাধীনতা সংগ্রামী, তিনি ব্যারিস্টার পিয়ার ঠাকুর, এরা ছিনিয়ে নিয়ে এসেছিলেন। এবার সেগুলোকে তারা তাদের দখল চাইছে, যেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলছে যে আমরা এখানে অন্য কাউকে চলবে না, হিন্দুদের ছেলেমেয়েদেরকে বোরখা পরিয়ে দেওয়া হচ্ছে। তো সেখানে সেই সরকার তো এটা চাইবেই, যারা প্রথম দিন থেকে তারা একটা পাকিস্তানের সাহায্য নিয়ে মৌলবাদ, জঙ্গি, র্যাডিক্যাল ইসলামিস্ট সরকার চলছে, যাদের বক্তব্য হচ্ছে গাজওয়ায়ে হিন্দ করতে হবে, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। ভারতকে এরকমভাবে আস্তে আস্তে টুকরো টুকরো করে গিলে খেয়ে নিতে হবে। তবে সুব্রতা, ব্যাপারটা এখানে বলার একটাই, যে যারা এতদিন ধরে বলে যেত যে কেরালা ফাইলস আর কাশ্মীর, এই কেরালা স্টোরি আর কাশ্মীর ফাইলস হচ্ছে নাকি বিজেপির পলিটিক্যাল প্রপাগান্ডা, তারা দেখে নিন বাংলাদেশ ফাইলস লাইভ টেলিকাস্ট চলছে। এখনো আপনারা বলবেন কিনা যে এটা আমাদের প্রপাগান্ডা ছিল, এটা আপনাদের ঠিক করতে হবে। সমস্তই তো শুনতে পাচ্ছি এখানে, মানে উনি যেটা বলছেন, রাজস্বী যেটা বলছেন, অভিযোগ করছেন, একই অভিযোগ আমরাও সবাই করছি। প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, শুধু হিন্দু নয়, ওখানকার মুক্তমনা যারা মুসলিম তাদের উপর অত্যাচার হচ্ছে, এবং আওয়ামী লীগের সমর্থক যারা, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে? শুধুমাত্র বিবৃতি দিয়ে 16 বিলিয়ন ইউএস ডলারের রপ্তানি বাণিজ্য ভারতের সঙ্গে, সেই রপ্তানি বাণিজ্য বন্ধ যদি না করেন, আমাদের এখান থেকে বিদ্যুৎ যাওয়া যদি বন্ধ না করেন, তাহলে ওরা কি করে জব্দ হবে? শুধুমাত্র বিবৃতি দিয়ে তো কিছু করা যাবে না। বিবৃতি দিয়ে যেটা করা যাবে সেটা হচ্ছে এক ধরনের হিন্দু ভোট কনসলিডেশনের রাজনীতি, অর্থাৎ এক ধরনের মেরুকরণের রাজনীতি এখানে করা যাবে। তারা সম্ভবত সেই কাজটাই করার চেষ্টা করছেন, আসল সমস্যার দিকে তারা যাচ্ছেন না, যতক্ষণ না পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে। আমি বলছি ভারতীয় মৎস্যজীবীরা, হিন্দু মৎস্যজীবীরা তাদের পেশার তাগিদে
তারা প্রতিদিনই কার্যত মাছ ধরার জন্য গভীর একদম, সমুদ্রে ওখানে যান। তো বোঝা যায় আমি না, বলছি জলসীমা সেইখানে বোঝা যায় না। ঠিক, আমি সবটা আপনার সঙ্গে বোঝা একমত যায় না। হচ্ছি, সেখানে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন, এইরকম ভাবে মারধর করা হচ্ছে, তারপরেও রাজনৈতিক ফায়দা আমাদের এই বঙ্গে কোন রাজনৈতিক দলের কি হচ্ছে তার এখানে হিসাব কষা চলছে। নিশ্চয়ই নয়, কিন্তু আমি বলছি যে এই যে বারবার করে অভিযোগগুলো আসছে, ওই একই অভিযোগ তো আমরাও করছি যে ওখানে যা যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ তো আমরাও প্রতি মুহূর্তে করছি, কিন্তু এটাকে আটকাবে কে? এটা আটকাবে তো সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টকে কোনো বড় স্টেপ নিতে হবে, সেটা রাষ্ট্রপুঞ্জে গিয়ে হোক, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, কোনো না কোনো ভাবে একটা স্টেপ নিতে হবে, কিছু তো একটা করতে হবে। প্রথম কথা হচ্ছে একটা সার্বভৌম দেশ, সেখানে ভারত সরকার কোনো ইন্টারফেয়ার করতে পারে না। কথা আরম্ভ হয় কূটনীতি দিয়ে, ডিপ্লোম্যাসি দিয়ে, টকস দিয়ে, সেটাই এবং হোক, সেটা আরম্ভ হয়ে সেটাই গেছে। হোক। কূটনীতির স্তরে করা বার্তাটা কোথায়? তোমার খেয়াল থাকবে যে আগরতলায় যখন বিক্ষোভ দেখানো হলো, তারপরে ইউনূস প্রশাসন একেবারে বাংলাদেশ এবং আমাদের এই রাজ্যের ত্রিপুরা এবং এই রাজ্যের হাই কমিশনারকে ডেকে পাঠিয়ে কড়া নির্দেশ দেওয়া হলো, ভিসার ক্ষেত্রে কড়াকড়ি শুরু করা হলো, এমনকি ত্রিপুরার সীমান্ত পর্যন্ত অভিযানের ডাক পর্যন্ত দেওয়া হলো। আমি বলছি সেই রকম, আমি বলছি কোথাও বাংলাদেশকে আমাদের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে নাকি? 8 তারিখ থেকে নিয়ে ভারত সরকারের যা যা অফিসিয়াল স্টেটমেন্ট বেরিয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, প্রত্যেকটা সামনে খুলে নিয়ে দেখুন। চেঞ্জিং টোন, চেঞ্জিং ল্যাঙ্গুয়েজ, চেঞ্জিং এমফাসিস, এবং তার সাথে সাথে যে অ্যাগ্রেশন এবং যে অ্যাসার্টিভনেস, সরকার কথা দিয়ে শুরু করবে, কোনো জিনিস ওরকম দুমদাম যুদ্ধ করে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা আজকে বলছে, আজকে দাঁড়িয়ে জেএমবি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জঙ্গি, তারা তৃণমূলের কাউন্সিলর আর জঙ্গির কথা এখানে তুলে ধরলো রাজস্থান। আমি এইখানে দেখাতে চাইবো যে জঙ্গির সঙ্গে কিন্তু অনুপ্রবেশের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। এই অনুপ্রবেশ যাতে হতে পারে, চোরাচালান যাতে হতে পারে, সেইটাকে সুনিশ্চিত করার জন্য গতকাল মালদা সীমান্তে সুখদেবপুরে ফেন্সিংয়ে বাধা দিয়েছিল বিজেপি, এই প্রশ্নটা উঠছে। সেই সংঘাতের পর আজকে যে ছবি দেখা যাচ্ছে যে সেখানে ফেন্সিং এর কাজ শুরু হয়েছে, এইটা হচ্ছে গতকালকে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বৈষ্ণবনগর সীমান্তে যখন বিএসএফ ফেন্সিং এর কাজ অর্থাৎ কাঁটাতারের কাজটা করছিল, ঠিক তখনই বাধা দেওয়া হয় বিজেপির তরফে এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক বাংলাদেশ বর্ডার থেকে কয়েক হাত দূরে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে বাকরাবাদ পঞ্চায়েতের সুখদেবপুর, মালদা জেলার ঠিক এইখানেই গতকাল সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত একেবারে ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের ফোর্সের সাথে বিএসএফ এর তরজা চলে, এবং এই তরজা পরবর্তীকালে কিন্তু গড়ায় যে দুই দেশের গ্রামবাসীদের মধ্যে বচসা পর্যন্ত সেই বিষয়টি গড়ায়। এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখা যাচ্ছে সেখানে কিন্তু ফেন্সিং দেওয়ার কাজ এখন চলছে। ঠিক তার থেকে কয়েক মিটার দূরেই দেখা যাচ্ছে যে একটা আলাদা করে ফেন্সিং, যেটা ইতিমধ্যে আগেই দেওয়া ছিল 1.5 বছর আগে, সেখান থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কোনো রকম ফেন্সিং বা কোনো রকম বেড়া ছিল না। অন্যদিকে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে যেখানকার গ্রামবাসীদের যেটা বক্তব্য যে সেখান থেকে কিন্তু অনুপ্রবেশ মাঝে মধ্যেই হচ্ছিল, সেই অনুপ্রবেশ রুখতে গতকালকে নিজেদেরই যে সীমানা রয়েছে সেখানে বিএসএফ এর তরফে কেন্দ্রীয় সরকারের পূর্ত দফতরের মারফত সেখানে ফেন্সিং দেওয়ার কাজ সেখানে চলছিল। কিন্তু যখন সেখানে সেই ফেন্সিং দেওয়ার কাজ চলছিল সেই সময় যেটা অভিযোগ যে বিজিবির তরফে এবং তাদের সাথে পরবর্তীকালে যোগদান করে বাংলাদেশের বাসিন্দারা, তারা সেখান থেকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে থাকেন। তারা কিন্তু সেখানে অস্ত্র নিয়ে তারা হামলার জন্য বারবার হুমকি দিতে থাকেন। ঠিক সেই সময় যেখানে আমরা এই মুহূর্তে যে জমিতে দাঁড়িয়ে রয়েছি, এখানে এই সুখদেবপুর অঞ্চলের যারা গ্রামবাসীরা রয়েছেন তারা সেখানে এসে জড়ো হন এবং এখান থেকে তারাও পাল্টা কিন্তু সেই হুমকির তারা প্রতিহত তারা চেষ্টা করেন। কিন্তু পরবর্তী সময় যেটা দেখা যায় যে সেই উত্তেজনা প্রায় সন্ধ্যা পর্যন্ত চলে। কিন্তু আজকে সকাল থেকে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে গতকালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তরফে এখনো পর্যন্ত কোনো রকম আপত্তি সেখানে কিন্তু হয়নি, এবং সুখদেবপুরে যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু সমবেত হয়ে রয়েছেন এবং তারা যেটা বলছেন যে গতকালকে ঘটনার পুনরাবৃত্তি আজকে যদি ফের ঘটে তাহলে কিন্তু তারা ফের আজকে এখানে প্রস্তুত থাকবেন। কিন্তু অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকেই যারা শ্রমিক যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে গিয়েছেন এবং দূরে যে রাস্তার যে অংশ দেখা যাচ্ছে সেখানে কিন্তু এই মুহূর্তে ফেন্সিং দেওয়ার কাজ চলছে। প্রায় এই 500 মিটার বা 500 থেকে 1 কিলোমিটার জুড়ে কোনো রকম ফেন্সিং সেখানে নেই, সেখান থেকে কিন্তু বারবার অনুপ্রবেশ হয় এমনটাই অভিযোগ। এবং আজকে বিএসএফ এর তরফে যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসেছেন এবং এখনো পর্যন্ত উত্তেজনা না থাকলেও সুখদেবপুরের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু একেবারে প্রস্তুত হয়ে রয়েছেন। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
এখন প্রশ্ন হচ্ছে এই ফেন্সিংটা দেওয়াতে আপত্তি শুরু থেকে বিজেপির কেন ছিল? শুধু কি একটা বিচ্ছিন্ন ঘটনা, ভুল বোঝাবুঝি, নাকি অনুপ্রবেশ এবং চোরাচালান যাতে বাধাহীনভাবে হতে পারে সেইটা বাংলাদেশের তরফে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে? আমি মহানন্দা কাঞ্জিলালের কাছে আসবো। মহানন্দাদি, তিনটে ঘটনার এখানে আমি একটু উপস্থাপনা করতে চাই। কয়েকদিন আগে দর্শকদের স্মরণে থাকবে বাংলাদেশের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলছেন যে গরু চোর ব্যতীত অন্য কোনো বিষয়কে আমরা অ্যালাউ করব না, মানে গরু পাচারটাকে শুধু তারা অ্যালাউ করবেন, এটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ক্লিয়ার করে দিচ্ছেন। দ্বিতীয় ঘটনা, গতকাল আমরা দেখিয়েছি যে ত্রিপুরায় যেভাবে বিএসএফ এর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, বিএসএফ আক্রান্ত হয়েছে এবং পুরো বিষয়টা ঘটছে বিজিবির উপস্থিতিতে। এবং তৃতীয় ঘটনা আজকেই এই মালদায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে 20 লক্ষ টাকার জাল নোট ধরা পড়েছে। আমি বলছি তারপর এই প্রশ্নটা ওঠার কোনো যুক্তি কি আছে যে বিজিবি কেন এই সীমান্তে ফেন্সিংয়ে বিএসএফকে বাধা দিচ্ছে? দেখো, এই যে ফেন্সিংয়ের ব্যাপারটা, এটা আজকে কেন আলোচনা করতে হচ্ছে? এটা তো অনেক দিন আগে থেকেই এই ফেন্সিংটা করে দেওয়া উচিত ছিল, কারণ বর্ডার সবসময় গুরুত্বপূর্ণ। একদম। এবারে জাল চক্র বা দুর্নীতি এগুলো তো হচ্ছে, এটা সবাই জানে। এবং ন্যাচারালি ফেন্সিং না থাকলে এটা তো অবাধ একটা ব্যাপার হয়ে গেছে, যে কেউ চলে আসতে পারছে। তার মধ্যে যখন আমাদের রেফিউজিরা এসেছিল তখন পরিপ্রেক্ষিত আলাদা ছিল, কিন্তু এখন একদম এই বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি, বিশেষ করে যারা সংখ্যালঘু তারা এইভাবে আক্রান্ত হচ্ছে, এবং একটা জিনিস এখানে পরিষ্কার, আর কিছু নয়, ভারত বিদ্বেষ। দেখো, ভারত বিদ্বেষ অনেক দিন ধরে ছিল, সুপ্ত ছিল। এমন নয় যে হাসিনার সময়ও সংখ্যালঘু আক্রমণ হয়নি। আমরা কিন্তু পুজোর সময় একটা ঘটনা সামনে এসেছিল, যদিও সেটাকে হাসিনা গভর্নমেন্ট ট্যাকল করতে পারত, এবং কিছু কিছু ঘটনা কিন্তু তখনও এসেছে। কিন্তু এখন যে পরিস্থিতি, যেটা ইউনূস সরকার করতে চলেছে, মানে যেটাকে আত্মঘাতী, আমি বারবার একই কথা বলবো, আত্মঘাতী বাঙালির প্রমাণ যেটা উনি করে চলেছেন, এটার ফল তাদের তো ভুগতে হবেই। আর আরেকটা কথা আমি বলবো যে ভারত সরকারের পক্ষে চট করে সব কিছু বন্ধ করে দেওয়া বা বৈদেশিক বাণিজ্য বন্ধ করে দেওয়া, এটা কিন্তু সম্ভব নয়। এটার একটা সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট আছে। ভারত বাংলাদেশ বাণিজ্য যদি বন্ধ হয়, তাহলে শুধু দুই দেশের বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা কেউ বলছে না, বলা হচ্ছে যেটা কড়া বার্তা। নইলে প্রায় প্রতিদিনই বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশ তারা ভারতকে চোখ রাঙাচ্ছে কেন, এই প্রশ্ন বিভিন্ন অংশ থেকে তোলা হচ্ছে। সেই কড়া বার্তা বা পদক্ষেপ কি ভারতের তরফে মহানন্দা কাঞ্জিলাল কি দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে প্রশ্ন। অবশ্যই এটা কড়া বার্তা তো দিতেই হবে, অলরেডি আলোচনা শুরু হয়েছে, এবং ভালো মতো কড়া বার্তা। শুধু তাই না, আমি বলবো যে শুধু ভারতবর্ষ নয়, ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে একটা চাপ সৃষ্টি করা দরকার বাংলাদেশের ওপরে, যেটা আরো বেশি গুরুত্ব। একেবারে ভারত সরকারের পদক্ষেপ এখানে উপযুক্ত পদক্ষেপ কিনা তা নিয়ে অর্ণব শাহ বারে বারে প্রশ্ন তুলছেন। তৃণমূল কংগ্রেসের তরফে বিএসএফ এর ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন তোলা হচ্ছে। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর রাজ্য পুলিশের ভূমিকা এক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আপনাদের সামনে এনে সেই বিষয়ে আলোচনা চলবে। এই পর্বে আপনাদের দেখাবো যে জাল পাসপোর্ট বা জাল ভারতীয় পরিচয়পত্র, তার সঙ্গে জঙ্গি কিভাবে সরাসরি কানেক্টেড। একদিকে তো হচ্ছে বারাসাতে একেবারে রেড চার্ট বানিয়ে এই জালিয়াতি কিভাবে সমীর দাস, যিনি নিজের মুহুরি পরিচয়কে ব্যবহার করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই কাজটা চালিয়ে গিয়েছেন, আজকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এবং দ্বিতীয়ত তারিকুল ইসলাম, আপনারা জানেন যে তারিকুল ইসলামকে বেঙ্গল এসটিএফ নিজেদের হেফাজতে পেয়েছে। সেই তারিকুল ইসলাম নাকি যারা অনুপ্রবেশ করছে, যারা জঙ্গি, তাদেরকে ভারতীয় পরিচয়পত্র বানানোর নির্দেশ পর্যন্ত দিয়েছিলেন। এই দুটি খবর একেবারে একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সমীরণ পাল এবং আবির দত্ত। আমি শুরুতে সমীরণ, এইটা তোমার থেকে জানতে চাইবো, এই যে বারাসাত থেকে যে মুহুরি, সে নিজেকে মুহুরি পরিচয় দিত বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঠিক কিভাবে এই চক্র সে দিনের পর দিন চালিয়ে গিয়েছে, কি বলছে পুলিশ? সুপ্রজিৎ, দেখো, এই বারাসাতের নবপল্লী বয়েজ স্কুলের বাসিন্দা এই সমীর দাস, সেই সমীর দাস বেশ কয়েক বছর ধরে এখানে থাকতো, এবং বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে যে সমস্ত বাসিন্দারা তারা এদেশে আসতো মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে, তারা এসে চটজলদি হাতে গরম ভারতীয় শংসাপত্র পেয়ে যেত। কেউ আধার কার্ড, কেউ ভোটার কার্ড, কেউ বার্থ সার্টিফিকেট। আধার কার্ডের জন্য ধার্য করা হতো 15,000 টাকা, ভোটার কার্ডের জন্য 10,000 টাকা, এবং বার্থ সার্টিফিকেটের জন্য
জন্য 12,000 টাকা, প্যান কার্ডের জন্য 3,000 টাকা। এই টাকা একেবারে ফিক্সড, কোনোভাবে কম হবে না। আর এই মোডাস অপারেন্ডি যেটা পুলিশ জানতে পারছে এবং তা থেকে তদন্তকারীদের চোখ কপালে উঠে গেছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত নাগরিকরা এই ভারতীয় নথি তৈরি করতে চান তারা প্রথমে এই সমীর দাসের সঙ্গে যোগাযোগ করতেন এবং সমীর দাসকে একেবারে দিন নির্ধারণ করে দিতেন যে এত দিনের মধ্যে তারা ভারতে আসবেন, এসে হাতে গরম চটজল দিয়ে এই সমস্ত নথি নিয়ে যাবেন। সেই মতো সমীর দাস এই সমস্ত নথি তৈরি করে প্রস্তুত করে রাখতেন, তারপরে তাদেরকে ফোন করতেন, তার ফোন পাওয়ার পর তারা ভারতে আসতেন, এসে এই সমস্ত নথি নিয়ে নিতেন। সব থেকে ভয়ঙ্কর যেটা বিষয়, এই সমস্ত নথি দিয়ে অনায়াসে পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন বাংলাদেশের নাগরিক, অর্থাৎ বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসায় আসা বাংলাদেশি নাগরিক সহজেই এদেশের নাগরিক হয়ে যেতেন। এবং পুলিশ যেটা বলছেন যে এই সমস্ত নথি দিয়ে অনেকের একেবারে আসল আধার কার্ড পর্যন্ত তৈরি করা হয়েছে। এই নথি তৈরি কতদিন ধরে করছেন সমীর দাস সেটা যেটা জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরে করছেন। আজকে তাকে বারাসাত আদালতে পেশ করা হয়েছিল, 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ মনে করছে বাংলাদেশেও এই চক্রের বেশ কয়েকজন যুক্ত আছে, তার পাশাপাশি এ রাজ্যেও বেশ কয়েকজন যুক্ত আছে। কেননা সমীর দাস একা এই সমস্ত শংসাপত্র তৈরি করতে পারেন না, তার সঙ্গে আরো সহযোগী রয়েছে। ঠিক একেবারে কিভাবে নেটওয়ার্কটা চলতো এইটা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। আমি একবার ভাবছিলাম, ধরুন প্যান কার্ড তৈরি করা, পাসপোর্ট থেকে শুরু করে আধার কার্ড তৈরি করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক সময় পাসপোর্টের ক্ষেত্রে ভেরিফিকেশনে তো ক্যান্সেল পর্যন্ত হয়ে যায়। কিন্তু সমীর দাস যেভাবে চালাতো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল যেটা বলছেন, এ তো বাচ্চার হাতের মোয়া মনে হচ্ছে। এইভাবে পাওয়া যেত যে ফেলো করি মাখো তেল, রেড চার্ট অনুযায়ী টাকা ফেলবেন, সঙ্গে সঙ্গে জাল নথির ভিত্তিতে আসল পাসপোর্ট হাতে পেয়ে যেত যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা নিয়ে আসতো। আমি এইখানে সংশয়টা জাগে যে এই পাসপোর্ট বা জাল পরিচয়পত্র এটা জঙ্গিদের হাতে পৌঁছে যায়নি তো? আশঙ্কাটা তৈরি হচ্ছে এই কারণে, এই তারিকুল ইসলাম নাকি নির্দেশ দিয়েছিল অনুপ্রবেশকারী যারা জঙ্গি তাদেরকে ভারতীয় পরিচয়পত্র জোগাড় করার। কিভাবে সেটা হতো, কি পাওয়া গেল জিজ্ঞাসাবাদ করে এই তারিকুল ইসলামের থেকে আবির আরো বিস্তারিত বলতে পারবে। দেখো, যেটা জানা যাচ্ছে যে এই তারিকুল ইসলাম, তাকে 2015 সালে এনআইএ গ্রেপ্তার করে। তখন তার কাছ থেকেও ভোটার কার্ড এবং আধার কার্ড পাওয়া যায় ভারতীয়, যেটা সম্পূর্ণভাবে জাল এমনটাই জানা গিয়েছিল। যেটা সম্ভাবনা রয়েছে, তদন্তকারীরা যেটা মনে করছেন যে জঙ্গিরা ইতিমধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, বিশেষ করে সাদরাদি, সে ভারতবর্ষে প্রবেশ করে, সে বাংলাদেশি। আরও বেশ কিছু বাংলাদেশি হয়তো তারা আসার পরিকল্পনাও ছিল ভারতবর্ষে তাদের এই কার্যকলাপ করার জন্য। তো এই বিষয় নিয়ে আব্বাস আলী, যাকে যে জেলে ছিল পক্সো কেসের আসামি, যে জেলে অর্থাৎ বহরমপুর জেলে ছিল, যেই জেলে তার সঙ্গে দেখা হয় এই তারিকুল ইসলামের, যেটা জানা যাচ্ছে সেই তারিকুল ইসলাম এমনও নির্দেশ দিয়ে থাকতে পারে যে বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে প্রবেশ করবে তাদেরকে ভারতীয় পরিচয় তাদের পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তার কারণে এই কাজ যাতে স্বাভাবিকভাবে তারা চালিয়ে যেতে পারে এবং সেই বিষয়টাও সে নির্দেশ দিয়ে থাকতে পারে অনুমান করা হচ্ছে। যদিও এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বক্তব্যে অসঙ্গতি মিলছে এবং সে সেইভাবে সহযোগিতা করছে না। যদিও প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, তাকে যখন গ্রেপ্তার করেছিল প্রথম এনআইএ, তখন জানা গিয়েছিল সেই আইডি তৈরি এবং অস্ত্র ব্যবহারে সে যথেষ্টই পটু। সেই বিষয়গুলোও কি সেখানে হয়েছে, সেই সমস্ত বিষয় তথ্য সন্ধানের চেষ্টা চালাচ্ছে বেঙ্গল এসটিএফ। জানার চেষ্টা চালানো হচ্ছে যে তারিকুল ইসলাম কিভাবে তাদের এইভাবে মগজ ধোলাইয়ের সঙ্গে সঙ্গে পরিকল্পনার অংশীদার ছিল বা কি কি নির্দেশ দিয়েছিল সেগুলো জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। বেশ, আবির, সমীরণ, দুজনকে ধন্যবাদ। আমি বলছি এটা বিস্ময়ের জায়গা বা চয়ন দাস, সেটা হচ্ছে এই ধরুন সমীর দাস যে নিজেকে নাকি মুহুরি বলে পরিচয় দিত এবং একেবারে রেট বেঁধে দেওয়া হয়েছিল। আমরা একটা রেট চার্টের কথা পুরো নিয়োগ দুর্নীতির সময় ইডির তদন্ত চলার সময় সামনে এসেছিল। 3,000 থেকে 15,000-এর মধ্যে একেবারে জাল নথির ভিত্তিতে অরিজিনাল প্যান কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট আপনি পেয়ে যাবেন। আমি বলছি গোপন সূত্রে খবর পেয়ে নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এতদিন পর্যন্ত মাসের পর মাস, বছরের পর বছর যে জালিয়াতিটা চালিয়ে গিয়েছে, পুলিশ কিছুই জানতো না, কিছুই টের পেল না। আদালত চত্বরে যদি হয়ে থাকে তাহলে পুলিশ জানতো না, এটা কিরকম বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয়টা হচ্ছে যে এই রেড কার্ডগুলো তো করা হচ্ছে, আধার কার্ড করতে 15,000 টাকা, বার্থ সার্টিফিকেটের জন্য 12,000 টাকা, প্যান কার্ডের জন্য 3,000 টাকা, এইগুলো নেওয়া হচ্ছে। আমার কাছে খুব স্পষ্ট প্রশ্ন যে এগুলো দেওয়া হচ্ছে কিভাবে? এই ভেরিফিকেশনগুলো এখানে বললে রাজনীতির কথা যেন উঠতেই পারে, কিন্তু উঠলে কিছু করার নেই। এই যে এই আধার কার্ড, প্যান কার্ড, এগুলো এজেন্সির মারফতে দেওয়া হচ্ছে, মানে থার্ড পার্টির মারফতে দেওয়া হচ্ছে, এগুলোতে তো ঝুঁকি থেকেই যাচ্ছে। 1, 2 হচ্ছে যেটা আমি বারবার আপনাদের এখানে যখন সুযোগ পেয়েছি আমি বারবার বলেছি, নথি জাল, পাসপোর্টটা আসল। কী করে হয়?
যেটা আপনাকে জানিয়ে রাখি যে ওই ভাস্কর সামন্ত বলে এক ভদ্রলোককে ধরা হয়েছে আপনার ইয়ে থেকে, বর্ধমান থেকে। সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। রিঙ্কা দাস নামে একটি মেয়ে এই পাসপোর্ট জন্য বার্থ সার্টিফিকেট দাখিল করে। বার্থ সার্টিফিকেটটা নাকি বর্ধমান মেডিকেল কলেজে পাসপোর্ট কর্তৃপক্ষ ভেরিফিকেশন করতে গেলে দেখেন ওটাও যা মেডিকেল কলেজ জানি না, এটা আমাদের বার্থ সার্টিফিকেট ওটাও যা একদম। এই যে জায়গাটা, এটা তৈরি হচ্ছে প্রশাসনিক ব্যর্থতার জন্য। এই ব্যর্থতার দায় রাজনৈতিক কি অরাজনৈতিক সেই তর্ক পাশে দাঁড়িয়ে এইটা কিন্তু ভয়ঙ্কর। এটা যদি মানে ঠিকঠাক লোকের হাতে চলে যায়, মানে অর্থাৎ জঙ্গিদের হাতে চলে যায় বা কোনো সমাজ বিরোধী, না আমরা জানি না যে এই অরিজিনাল পাসপোর্ট সত্যি কোনো জঙ্গির হাতে পৌঁছেছে কিনা। একটা জায়গায় প্রশ্নটা থেকে আমি শেষ করছি, যেটা যদি মুর্শিদাবাদের জেলে বসে এই তারিকুলের সঙ্গে মনিরুল আর ওই যে আরেকজন যে আছে আব্বাস, এরা মিনারুল আব্বাস, এরা কথাবার্তা বলে এদের দল বদল হয়ে যায়। এইসব কাণ্ড কারখানা হচ্ছে। এবং খাগড়াগড় কাণ্ডে যখন ধরা পড়ছে এই আপনার যে জঙ্গি, এরা এই ঘটনাগুলো ঘটছে, এগুলো তো জেল তো রাজ্য সরকারের পুলিশের আন্ডারে, জেল দপ্তর তো আলাদা। এখানে এইভাবে নজরদারি ঠিকভাবে থাকবে না। এরা তো সেন্সিটিভ, অত্যন্ত সেন্সিটিভ ওয়ার্ড এগুলো, যেগুলো আমাদের সাধারণ ক্ষেত্রে 30 রকম প্রশ্ন আমরা মুখোমুখি হই যে কোনো ভেরিফিকেশানে। তো এইগুলো যদি বজ্রটির ফসকা গেলে হয়, তাহলে তো জাতীয় নিরাপত্তার পক্ষে তো মানে রাজ্যের নিরাপত্তার পক্ষে তো আমি বলছি যে উদ্বেগের কথা বলছেন, উদ্বেগ আরো বেড়ে যাচ্ছে। আমি এইখানে অর্ণব শাহর কাছে আসার আগে এই মুহূর্তে একটা খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এই জাল সার্টিফিকেট চক্রে হাওড়ায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। টিকিয়াপাড়া থেকে বিশ্বজিৎ দে এবং ফারুক আনসারি নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। জাল ভোটার, আধার কার্ড থেকে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স, খেয়াল করুন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, তার পর্যন্ত জালিয়াতি চক্র চলতো। অভিযুক্তদের বিরুদ্ধে জাল সার্টিফিকেটে র্যাকেট চালানোর অভিযোগ সামনে এসেছে। এই জাল পাসপোর্ট চক্রে জড়িত থাকতে পারে ধৃতরা, এমনটা সন্দেহ করছে পুলিশ। মূল প্রশ্ন হচ্ছে অর্ণবদা, যে জাল চক্র, পাসপোর্ট চক্র দিনের পর দিন কোনো একটা জায়গায়, আমি বারাসাতের কথা এইখানে স্পেসিফিক্যালি বারে বারে আনতে চাইছি, তার কারণ জেলার সদর শহরে এই ঘটনা যদি ঘটে থাকে, সেটা পুলিশের নজর এড়িয়ে গেল কিভাবে, কেন পুলিশ ঘুণাক্ষরেও জানতে পারলো না, শেষে গোপন সূত্রে খবর পেয়ে আজকে অ্যারেস্টটা হয়েছে। এতদিন পর্যন্ত কি করছিল পুলিশ? শুভ্র, আমি প্রথমে যেটা বলছি, যেটা চয়নদাও বললেন, যে পাসপোর্টটা কিন্তু অরিজিনাল, নথিকা হচ্ছে জাল। ঠিক, এবার এই নথিকা জাল যে করছে, ওই যে মুহুরি আর এই যে কিকিয়াপাড়া থেকে দুজনকে ধরা হলো, আমি বলছি এরা তো একটা মাথা, মানে একটা দিক, একটা এন্ড। আসল জায়গাটা কোথায়? এরা যে 15,000 টাকা নিচ্ছে, 3,000 টাকা নিচ্ছে, 10,000 টাকা নিচ্ছে, তার ভাগ সে কি রিজিওনাল পাসপোর্ট অফিসার পাচ্ছে, নাকি সেটা একেবারে আপনাকেও স্মরণ করিয়ে দিই, দর্শকদেরও স্মরণ করিয়ে দিই, এই যখন পুলিশ, শুনুন না, এই পাসপোর্ট, শুনুন না, এই পাসপোর্ট চক্রের যখন পাসপোর্ট চক্রের তদন্ত করার জন্য একটা তো এসআইটি গঠন করা হয়েছে, আপনিও জানেন, এটা একেবারে কলকাতা পুলিশ এসআইটি গঠন করেছে। তাদের তদন্তে দেখা যাচ্ছে এই যে বার্থ সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে, বেশিরভাগ হচ্ছে উত্তর 24 পরগনার কদম্বগাছি পঞ্চায়েতের। এবং দর্শকেরা এটা সকলেই জানেন যে রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েত কারা পরিচালনা করে। একদম, আমি আপনাকে 2024 সালের 4টে তথ্য দিচ্ছি। জানুয়ারি মাসে আগ্রা থেকে, মার্চ মাসে সুরাট থেকে, নভেম্বর মাসে জয়পুর থেকে, ডিসেম্বর মাসে দিল্লি থেকে, পশ্চিমবঙ্গের মতো থাকবেন। এই র্যাকেট সারা ভারতবর্ষে রয়েছে। এইটা একটা দারুণ, এই র্যাকেটটার জন্য আপনি বারবার করে এই কৌশলটা কিন্তু চিহ্নিত করেন, যদি শুধুমাত্র পশ্চিমবঙ্গকে চিহ্নিত করেন, তাহলে আমি না শুধুমাত্র আমি ভারতবাসী হিসাবে, আমার পশ্চিমবঙ্গবাসী হিসাবে সবথেকে বেশি উদ্বেগ হবে, এটা স্বাভাবিক। এই উদ্বেগটা হবে তার কারণ বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি সীমান্ত আমার রাজ্য শেয়ার করে। সুতরাং এই আচ্ছা ঠিক আছে, রাজর্ষি আমার নাম। ছোট্ট করে দর্শকদের বোঝার জন্য বলি, দেখুন প্রথমে কি লাগে, একটা আমি যখন পাসপোর্ট তৈরি করতে গেছিলাম, আমার বার্থ সার্টিফিকেট লেগেছিল, আমার রেশন কার্ডটা আমাকে দেখাতে হয়েছিল, কারণ আমি আমার ও পাড়ায় আমার পরিবার 75 বছর ধরে আছে, তাই অসুবিধা হয়নি, কাউন্সিলরের সার্টিফিকেট লাগেনি। এবার সঙ্গে কি লাগে না, পঞ্চায়েত মেম্বারের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে, আর না হলে পরে আপনার কাউন্সিলরের সার্টিফিকেট লাগে যে অমুক লোক এখানে এত বছর ধরে, শহরের ক্ষেত্রে পুরসভা, গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত, একদম। এবার সেই তথ্যটা কোথায় যায় না, সেই তথ্যটা দিয়ে আপনি ভোটার আইডি কার্ডে ভোটার কার্ড ফর্ম ফিল আপ করে আপনি ভোটার আইডি কার্ড পেলেন, ভোটার আইডি কার্ড থেকে আপনি আধার কার্ডের ব্যবস্থা করলেন। এবার এর সঙ্গে আমি আপনাকে বলছি, আপনি কিছুদিনের মধ্যে অনেক তদন্ত হচ্ছে, তো আগেও বলেছি আবারও বলছি, বিশেষত করিমপুর এই চত্বরে, আমি যেহেতু কৃষ্ণনগর নদিয়া এই চত্বরগুলোতে গিয়েছি, গ্রামের কিছু লোকজন তারা আশ্রয় দেয় এই ধরনের অনুপ্রবেশকারীদেরকে,
তাদেরকে দিয়ে নিজের সন্তান পরিচয় মানে বাপ বদল করে ফেলছে। যে বাপ লোকটা বলছে এটা আমার ছেলে, তার ভোটার আইডি কার্ড, তার আধার কার্ড, পুলিশ খবর পায় না। পুলিশ কোনো খবরই পায় না। আপনি আর কিছুদিন পরে দেখবেন এত কিছু হচ্ছে, তো এবার এগুলোও বেরোবে। আমরা এতদিন ধরে চিৎকার করে যাচ্ছি, কারুর কানে কোনোদিন কেউ কানে নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত চয়ন দ্বারা যে তীব্র সমালোচনা রাজ্য পুলিশের করছিল, আজকে তো অর্ণব সাহা এক্ষুনি বুক ঠুকে বলবে যে এই হচ্ছে রাজ্য পুলিশ। মালদায় তৃণমূল নেতা খুন হলেন, তৃণমূল নেতা অভিযুক্ত, শাসক দলে বলে কোনো রেয়াত করা হয়নি, তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে এই বেলেঘাটায় তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল নেতা, কোনো রেয়াত কি, কোনো কনসিডার কি স্টেট পুলিশ করেছে নাকি? শাসক দল হওয়া সত্ত্বেও তাকে গ্রেফতার করেছে পুলিশ, এরপর পুলিশের সমালোচনা করছেন আপনারা। অর্ণবের গর্ব হতেই পারে অর্ণবের গর্ব, কারণ ধরছে তৃণমূল সরকারের পুলিশ, ধরা পড়ছে তৃণমূল সরকারের মস্তান, খুন হচ্ছে তৃণমূলের কাউন্সিলর, ধরা পড়ছে তৃণমূলের ব্লক সভাপতি। এই ডেডলি কম্বিনেশন যাকে বলে, এই ডেডলি কম্বিনেশন পশ্চিমবাংলাতেই সম্ভব। এখানে তোলাবাজি হচ্ছে, একজন তোলাবাজ কাউন্সিলর ফেরার, মনে করে দিচ্ছি ফেরার, এবং একজন প্রমোটারের মাথা ফাটিয়েছে। সে প্রমোটার এখন কোথায় যাবেন তিনি এখনও বুঝতে পারছেন না। তিনি ভয়ে ভয়ে আদালতে যাচ্ছেন বিচারের আশায়। এই যখন পরিস্থিতি, তখন আর কি বলবেন? প্রশাসন ভেঙে পড়েছে। এখন এই ধরে কতদিন দুজনেই তোলাবাজিতে অভিযুক্ত অর্ণব দা, একজন কাউন্সিলরের কোনো হদিশ পুলিশ পাচ্ছে না, আরেকজনকে পুলিশ গ্রেফতার করছে। আমি বলছি তৃণমূলের যদি, অনেকে বলছেন যদি প্রোফাইলিং করা হয়, বায়োডেটা তৈরি করা হয়, তার পাশে পাশে যা যা বসবে, খুনের ঘটনায় অভিযুক্ত, তোলাবাজিতে অভিযুক্ত, খুব উজ্জ্বল হবে কিন্তু বিষয়টা। না, আপনি শুধুমাত্র এক্ষেত্রে আবার সেই তৃণমূল কংগ্রেসের এরকম বায়োডাটা খুঁজছেন এরকম করে। আমি পাশাপাশি বলছি সোনু কানোজিয়া, গ্রেফতার কে হয়েছে? বিকাশ দুবে, কারা এরা কারা? 2023 সালের এপ্রিল মাসে সমাজবাদী পার্টি একটা লিস্ট করেছিল কোন কোন বাহুবলী রয়েছে বিজেপির সঙ্গে উত্তরপ্রদেশে। ওখানে নাকি এনকাউন্টার কিলিং চলে, ওখানে নাকি সমস্ত দুষ্কৃতীকে ঠান্ডা করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ওইখানে বাংলায় কি চলে? 50 লাখ টাকা বাংলায় দেওয়া হয়েছিল। একটা পরিষ্কার করে বলছি, দেখুন আপনারই আজকে সকাল থেকে দেখাচ্ছেন যে বাবু যেখানে খুন হয়েছেন আমাদের মালদায়, দুলাল সরকার, তার খুনের জন্য প্রাইম সাসপেক্ট একজন, তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে কাজটা হয়েছে, একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে নবান্ন থেকে ওরকম কড়া বার্তা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গ্রেফতার করেছে একেবারে তোলাবাজির ঘটনায়। রাজশ্রী দ্রুত। কুণাল ঘোষকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি কুণাল ঘোষকে এবিপি আনন্দর মাধ্যমে ধন্যবাদ দিচ্ছি। কুণাল ঘোষ কিছুদিন আগে বলেছিলেন সুভাষচন্দ্র বোস যা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়েছেন, এবং এটাই হচ্ছে বাস্তব চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় এইটা করে দেখিয়েছেন। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই তৃণমূলের যে যাওয়ার তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন। কিন্তু আরেকজন যিনি বাগুইয়াটির ঘটনা, সমরেশ চক্রবর্তী গেলেন কোথায়? এখনো পর্যন্ত তার হদিশ পুলিশ পেল না কেন? এই প্রশ্ন তো সঙ্গত কারণে তুলতে হবে। এই প্রশ্ন তুলেই অনুষ্ঠান শেষ করতে, সব খবরের জন্য চোখ থাকুক আপনাদের এবিপি।